ভারতে মহিলাদের রাজনৈতিক ক্ষমতায়নের একটা ঐতিহাসিক প্রতিশ্রুতি কিভাবে সেটাই রাজ্যগুলোর মধ্যে একটা গভীর বিভেদ তৈরি করে দিল। চলুন আজ এই জটিল বিষয়টাকেই একটু সহজ করে বুঝি। ৫৪ শুধু একটা সংখ্যা মনে হচ্ছে, তাই না? কিন্তু এই ৫৪ ভোটের জন্যই এপ্রিল ২০২৬-এ ভারতের একটা যুগান্তকারী সংবিধান সংশোধনী বিল আটকে গিয়েছিল, আর এর ধাক্কায় পুরো দেশের রাজনৈতিক মহলে তোলপাড় শুরু হয়ে যায়। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে স্ট্যালিন তো বলেই দিলেন, দক্ষিণ ভারত একজোট হয়ে দিল্লির অহংকারকে হারিয়ে দিয়েছে। বোঝাই যাচ্ছে কেউ কেউ এটাকে আঞ্চলিক অধিকারের জয় হিসেবে দেখছিল। কিন্তু প্রশ্ন হল, বিলটা আসলে কি ছিল, আর কেনই বা এটা নিয়ে এত বড় বিতর্কের ঝড় উঠল? আচ্ছা, চলুন তাহলে গভীরে যাওয়া যাক। এই গল্পের শুরুটা কিন্তু হয়েছিল একটা দারুণ প্রশংসিত আইন দিয়ে, যেটা হঠাৎ করেই একটা রাজনৈতিক দেয়ালে ধাক্কা খেল। ঘটনাটা ঘটেছিল ১৭ এপ্রিল ২০২৬-এ। সংসদে মহিলাদের জন্য সংরক্ষণ দ্রুত চালু করার জন্য আনা হয়েছিল ১৩১তম সংবিধান সংশোধনী বিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা পাশ হল না, পরাজিত হল। কয়েক দশকের পুরনো একটা প্রতিশ্রুতি পূরণের একেবারে শেষ ধাপে এসে এমন একটা ব্যর্থতা, সত্যি বলতে কেউ আশা করেনি। এই হারটা কেন এত বড় একটা ব্যাপার ছিল সেটা বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে। মহিলাদের রাজনৈতিক প্রতিনিধিত্বের এই লড়াইটা কিন্তু আজকের নয়, এটা প্রায় ৩ দশকের একটা লম্বা সংগ্রাম। দেখুন, ১৯৯৬ সালে প্রথমবার মহিলা সংরক্ষণ বিল আনা হয়, কিন্তু সেটা পাশ হয়নি। এরপর ২০১০-এ বিলটা রাজ্যসভায় পাশ হলেও লোকসভায় গিয়ে আটকে যায়। অবশেষে ২০২৩ সালে প্রায় সবাই মিলে সমর্থন জানায়, আর পাশ হয় ১০৬তম সংশোধনী, নারী শক্তি বন্ধন অধিনিয়ম। একটা ঐতিহাসিক মুহূর্ত ছিল সেটা। তো এই ২০২৩ সালের আইনটা কি বলছিল? বলছিল যে লোকসভা আর রাজ্যের বিধানসভাগুলোতে মহিলাদের জন্য ৩৩% আসন সংরক্ষণ করা হবে। মানে প্রায় ৩০ বছরের চেষ্টার পর সংরক্ষণের নীতিটা অবশেষে একটা আইন হলো। লিঙ্গ সমতার জন্য এটা যে কত বড় একটা পদক্ষেপ ছিল তা নিয়ে সারা দেশে উৎসবও হয়েছিল। কিন্তু এই ঐতিহাসিক আইনের ভেতরেই একটা কিন্তু ছিল, একটা খুব গুরুত্বপূর্ণ শর্ত লুকিয়েছিল এর মধ্যে। এই আইনের সাফল্যটা নির্ভর করছিল একটা প্রক্রিয়ার উপর, যার নাম সীমানা পুনর্নির্ধারণ বা ডিলিমিটেশন। এটা আসলে একটা সাধারণ গণতান্ত্রিক প্রক্রিয়া, মানে জনসংখ্যার পরিবর্তনের সাথে তাল মিলিয়ে সংসদীয় বা বিধানসভা কেন্দ্রগুলোর সীমানা নতুন করে আঁকা হয়, যাতে প্রত্যেকটা ভোটের মূল্য প্রায় সমান থাকে। কিন্তু মজার ব্যাপার হলো, এই সাধারণ প্রক্রিয়াটাই হয়ে দাঁড়ালো ঝামেলার মূল কারণ। ২০২৩ সালের আইনে পরিষ্কার বলা ছিল যে এই সংরক্ষণ তখনই চালু হবে যখন নতুন জনগণনা বা সেন্সাস হবে এবং তার ওপর ভিত্তি করে ডিলিমিটেশন বা সীমানা পুনর্নির্ধারণের কাজ শেষ হবে। এখন কোভিড মহামারীর জন্য জনগণনা তো এমনিতেই পিছিয়ে গিয়েছিল। এর মানে দাঁড়ালো মহিলাদের সংরক্ষণ পেতে পেতে ২০২৯ এমনকি ২০৩৪ সালও লেগে যেতে পারে, আর এটাই একটা বিরাট রাজনৈতিক সমস্যা তৈরি করে দিল। ব্যাপারটা আরও জটিল, কারণ প্রায় ৫০ বছর ধরে ভারতের রাজনৈতিক মানচিত্রটা একরকম থমকে আছে। ১৯৭৬ সালে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য ১৯৭১ সালের সেন্সাসের ভিত্তিতে আসন সংখ্যা ফ্রিজ করে দেওয়া হয়। ২০০১ সালে যে রাজ্যগুলো পরিবার পরিকল্পনায় সফল হয়েছিল তাদের স্বার্থ রক্ষা করতে এই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হয়, আর ২০২৬ সালে সেই স্থগিতাদেশের মেয়াদ শেষ হবার কথা। মানে একটা বড় রাজনৈতিক হিসেব নিকেশের সময় ঘনিয়ে আসছিল। এই অচলাবস্থা ভাঙার জন্য সরকার যখন ডিলিমিটেশন প্রক্রিয়াটা দ্রুত করতে চাইল, তখনই ভারতের ভেতরে লুকিয়ে থাকা একটা গভীর ফাটল সামনে চলে এলো। দক্ষিণের রাজ্যগুলোর ভয়টা ঠিক কোথায় ছিল? তাদের ভয় ছিল যে জনসংখ্যা নিয়ন্ত্রণে সফল হওয়ার জন্য তাদেরকেই রাজনৈতিকভাবে শাস্তি দেওয়া হবে। যদি শুধু জনসংখ্যার ভিত্তিতে আসন ভাগাভাগি করা হয়, তাহলে উত্তরপ্রদেশ, যেখানে হয়তো ৯টা আসন বেশি পাবে, সেখানে তামিলনাড়ু ৭টা আর কেরালা ৫টা আসন হারিয়ে ফেলবে। মানে রাজনৈতিক ক্ষমতা চলে যাবে উত্তরের রাজ্যগুলোর হাতে। এই সমস্যার সমাধানে সরকার একটা পাল্টা প্রস্তাব দিল। তারা বলল, লোকসভার মোট আসন সংখ্যা বাড়িয়ে দেওয়া হোক। তাদের যুক্তি ছিল, হ্যাঁ, উত্তরের রাজ্যগুলো হয়তো বেশি আসন পাবে, কিন্তু কোনো রাজ্যকেই তার এখনকার আসন সংখ্যা হারাতে হবে না। যেমন ধরুন, কর্ণাটক, তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশ, সবারই আসন বাড়বে। এতে করে দুটো মৌলিক গণতান্ত্রিক নীতির মধ্যে একটা সরাসরি সংঘাত তৈরি হল। একদিকে বিরোধী আর দক্ষিণের দলগুলো বলছে এটা জনসংখ্যা নিয়ন্ত্রণের জাতীয় লক্ষ্য পূরণের জন্য রাজ্যগুলোকে শাস্তি দেওয়ার শামিল এবং এটা ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে দেবে। অন্যদিকে কেন্দ্রীয় সরকার বলছে তারা শুধু এক ব্যক্তি এক ভোট এক মূল্যর গণতান্ত্রিক নীতিটাকেই প্রতিষ্ঠা করতে চাইছে, আর প্রতিনিধিত্বের যে বিশাল বৈষম্য আছে সেটা দূর করতে চাইছে।
আর এই সংঘাতটা কিন্তু শুধু দক্ষিণ ভারতেই সীমাবদ্ধ ছিল না। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করলেন যে এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র আছে। তারা ভারতকে ভাগ করতে চায়। তাদের মতে এটি রাজ্যকে দুর্বল করে নির্বাচনী মানচিত্র নিজেদের মতো করে সাজানোর চেষ্টা। আচ্ছা, চলুন এবার সোজা সংসদের ভেতরে যাই আর দেখি এই তীব্র বিতর্কের শেষটা সেই ঐতিহাসিক ভোটে কিভাবে হল। দিনটা ছিল 17 এপ্রিল 2026। সেদিন সংসদে মোট 528 জন সাংসদ উপস্থিত ছিলেন। সংবিধান সংশোধনী বিল পাশ করার জন্য 2/3 সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 352টা ভোটের দরকার ছিল। কিন্তু বিলের পক্ষে ভোট পড়ল মাত্র 298টা আর বিপক্ষে 230টা, মানে 54টা ভোটের অভাবে বিলটা পরাজিত হল। এটা একটা বড় ঘটনা ছিল, কারণ বিগত 12 বছরে এই প্রথমবার মোদী সরকারের আনা কোনো সংবিধান সংশোধনী বিল সংসদে পরাজিত হল। এর তাৎক্ষণিক পরিণতিও ছিল মারাত্মক। সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত 2টো বিলি প্রত্যাহার করে নেওয়া হল। মহিলাদের সংরক্ষণ অনির্দিষ্টকালের জন্য আটকে গেল। আর সবচেয়ে বড় কথা, ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটা তীব্র আস্থার সংকট তৈরি হল। তাহলে এই পুরো রাজনৈতিক নাটক থেকে আমরা কি শিখলাম? আসল বিষয়টা কি? এই পুরো ঘটনাটা আসলে ভারতের গণতন্ত্রের একেবারে কেন্দ্রে থাকা একটা মৌলিক সংঘাতকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। একদিকে আছে প্রত্যেক নাগরিকের ভোটের সমান ক্ষমতার নীতি, আর অন্যদিকে আছে বিভিন্ন রাজ্যের রাজনৈতিক কণ্ঠস্বর রক্ষা করার যুক্তরাষ্ট্রীয় ভারসাম্যের নীতি। এই দুটোর মধ্যে ভারসাম্য আনাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এটাই সেই লাখ টাকার প্রশ্ন, যা এখন বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের ভবিষ্যতের উপর ঝুলে আছে। ভারত কি তার রাজ্যগুলোকে বিভক্ত না করে নারীদের ক্ষমতায়ন করতে পারবে? এই প্রশ্নের উত্তরই বলে দেবে মহিলাদের জন্য করা এক ঐতিহাসিক প্রতিশ্রুতির ভবিষ্যৎ কী।